আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের এই পর্বে আমি সৈয়দ মুজতবা আলীর নব নব সৃষ্টি প্রবন্ধটি সংক্ষেপে আলোচনা করব এবং এই প্রবন্ধে লেখক কি বলতে চেয়েছেন সেটিও তোমাদের সঙ্গে আলোচনা করে নেব। দেখো, প্রবন্ধের যে নামকরণ তিনি করেছেন তা হলো নব নব সৃষ্টি। এই নব নব সৃষ্টি মানে কি? নতুন নতুন সৃষ্টি। আমাদের এই বাংলা ভাষায় বিভিন্ন ধরনের ভাষা এসে প্রবেশ করেছে। তোমরা জানো, ভারতবর্ষে বিভিন্ন জাতি বিভিন্ন সময় এসে রাজত্ব করেছে। সর্বশেষ ইংরেজ। ভারতবর্ষের মূল যে ভাষা তা ছিল কিন্তু সংস্কৃত। এই সংস্কৃত ভাষাতেই কিন্তু তখন সাহিত্য চর্চা হতো। এর ফলে সংস্কৃত ভাষাতে যে শব্দভাণ্ডার তৈরি হয়েছিল তাতে করে সংস্কৃত ভাষায় কিছু রচনা করতে গেলে আর অন্য কোনো ভাষার প্রয়োজন পড়তো না। কিন্তু সংস্কৃত থেকে যখন আমরা বাংলা সাহিত্যে প্রবেশ করলাম, বাংলা ভাষায় প্রবেশ করলাম, তো বাংলা ভাষায় যখন সাহিত্য রচনা শুরু হলো তখন দেখা যাচ্ছে যে বাংলা ভাষার নিজস্ব শব্দভাণ্ডার সীমিত। বাংলা ভাষা বলতে তখন দেশি শব্দ কিছু আমাদের নিজস্ব ভাণ্ডারে রয়েছে। তাহলে আমাদের কোথা থেকে নিয়ে আসতে হবে বাংলা ভাষার শব্দভাণ্ডার? প্রথমেই আমরা চলে গেলাম সংস্কৃত ভাষায়। সংস্কৃত ভাষার বেশিরভাগ শব্দ আমরা বাংলায় প্রবেশ করালাম। এর ফলে অনেকে বলে থাকেন সংস্কৃত বাংলা ভাষার মা, কিন্তু কথাটি সত্য নয়। কারণ বাংলা ভাষার উৎপত্তি সংস্কৃত থেকে নয়, মাগধী অপভ্রংশ থেকে। সেটা নিয়ে আমি পরে একটা ভিডিও বানাবো। এখন যে বিষয়টা, এই বাংলা ভাষায় নতুন নতুন যে শব্দ প্রবেশ করেছে, আমরা দেখেছি বিভিন্নভাবে বাংলা ভাষায় শব্দ প্রবেশ করেছে। কোথা থেকে প্রবেশ করেছে? আমরা বিদেশি কিছু ভাষা থেকে পেয়েছি, দেশি কিছু তো শব্দ ছিলই। এছাড়া আরবি, ফার্সি, ইংরেজি থেকে এসেছে, যদিও মূল এসেছে সংস্কৃত ভাষা থেকে। এটা বলা যেতে পারে বেশিরভাগ শব্দ সংস্কৃত থেকে এসেছে। তাহলে এখন আমরা প্রবন্ধে চলে আসি। সংস্কৃত কিন্তু একটি আত্মনির্ভরশীল ভাষা। সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল কারণ আমরা জানি সে অন্য কোনো ভাষার উপর নির্ভর করে না। কোনো কিছু ভাব প্রকাশ করতে গেলে সংস্কৃততে তার নিজস্ব শব্দভাণ্ডার থেকেই তা প্রকাশ করতে সক্ষম। তাই আমরা সংস্কৃতকে আত্মনির্ভরশীল ভাষা বলবো। কিন্তু আর যে সমস্ত ভাষা, বিশেষত পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা যে ভাষা ব্যবহার করি, বাংলা, ইংরেজি, সংস্কৃত ভাষার চল এখন প্রায় নেই বললেই চলে। শুধু কিছু পাঠ্য পুস্তক হিসেবে কিছু কিছু শ্রেণীতে রাখা হয়েছে বলে আমরা সংস্কৃত ভাষাটা চর্চা করতে পারছি। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রটাই হয়ে গেছে আজকে বাংলা মাতৃভাষা, এবং তারও অধিক হয়ে গেছে ইংরেজি ভাষা। এই ইংরেজি বলো আর বাংলায় বলো, এরা কিন্তু আত্মনির্ভরশীল ভাষা নয়। কারণ এই ভাষাগুলোই সাহিত্য রচনা যখন শুরু হয়েছিল তখন অন্যের উপর নির্ভর করতে হয়েছিল। সংস্কৃত ভাষাকে যদি আত্মনির্ভরশীল ভাষা বলা হয়, আর কতগুলো ভাষাকে মোটামুটি আমরা আত্মনির্ভরশীল ভাষা বলতে পারি। আমরা প্রাচীন গ্রিক, হিব্রু, আবেস্তা এগুলোকে আমরা আত্মনির্ভরশীল ভাষা হিসেবে স্বীকৃতি দিতে পারি এবং স্বয়ংসম্পূর্ণ বলতে পারি। কিন্তু আমরা ইংরেজি এবং বাংলাকে কখনোই আত্মনির্ভরশীল ভাষা বলতে পারবো না। এখন কথা হচ্ছে, আমরা যখন বাংলা সাহিত্যে কিছু রচনা করব তখন কিছু অন্য ভাষা থেকে শব্দ প্রয়োগ করব বা শব্দ গ্রহণ করব কি করব না। যারা অতিমাত্রায় মাতৃভাষার সপক্ষে সাহিত্য রচনা করেন বা করতে চান, তারা অন্যান্য ভাষা থেকে শব্দ গ্রহণ করতে অনিচ্ছুক। কিন্তু লেখক এখানে বলতে চাইছেন যে মনের ভাব প্রকাশ করতে যদি অন্য কোনো ভাষা থেকে শব্দ গ্রহণ করতে হয় তাতে কোনো
অসুবিধা নেই। এখানে তিনি একটা উদাহরণ দিয়েছেন যে আলু কপি আজ রান্নাঘর থেকে তাড়ানো মুশকিল। এই লাইনটির মধ্য দিয়ে বোঝানো হয়েছে রান্নাঘর থেকে আলু আর কপি তাড়িয়ে দিলে যা অবস্থা হবে রান্নার, বা খাদ্যদ্রব্যের তালিকা থেকে আলুকে বাদ দেওয়া যাবে না, তেমনি বাংলা ভাষায় সাহিত্য রচনা করতে গেলে আমাদের অন্য ভাষার থেকে ধার না করে রচনা করব বললে সেটা অহেতুক জটিলতার সৃষ্টি করবে। পৃথিবীতে কোনো জিনিসই সম্পূর্ণ অসম্ভব নয়, একথাও তিনি বলেছেন। চেষ্টা করতেই পারো, অসম্ভব কিছু নয়। হিন্দি ভাষা যেমন এ প্রসঙ্গে উদাহরণ দিয়েছেন। হিন্দি ভাষা থেকে বহু সাহিত্যিক আরবি, ফার্সি, ইংরেজি শব্দকে বাদ দেওয়ার চেষ্টা করছেন। বাংলায় যে সমস্ত বিখ্যাত সাহিত্যিকরা রচনা করেছেন তাদের সাহিত্য, রবীন্দ্রনাথ ঠাকুর তিনি যেমন কর্তার ভূত একটি রচনায় বলছেন আব্রু দিয়ে, ইজ্জত দিয়ে, ইমান দিয়ে, বুকের রক্ত দিয়ে। বা নজরুল ইসলাম ইনকলাব নয় এই লেখাতে আরবি ফার্সি শব্দ ব্যবহার করেছেন। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরই বলো আর কাজী নজরুল ইসলামই বলো, তারা কিন্তু আরবি ফার্সি ব্যবহার নিশ্চিন্তে করেছেন। এখন এই যে প্রশ্ন হচ্ছে এটা যে আরবি ফার্সি শব্দের বিরুদ্ধে জিহাদ ঘোষণাটা কী করা ঠিক হবে? জিহাদ মানে কোনো মতেই আমরা এটা মেনে নেব না বাংলা ভাষায় আরবি ফার্সির ব্যবহারকে। তো এটাকে লেখক এখানে আহাম্মুখী বলেছেন, যেটা অতিরিক্ত মাত্রায় পাকামো করা। যদিও হিন্দির বঙ্কিম যাকে বলা হয়, হিন্দির বঙ্কিম স্বয়ং প্রেমচন্দ্র, হিন্দি সাহিত্যে প্রেমচন্দ্রকে বাংলা সাহিত্যের বঙ্কিমের সঙ্গে তুলনা করা হয়। তিনি কিন্তু তার সাহিত্যে অর্থাৎ হিন্দি সাহিত্যে আরবি ফার্সি শব্দ ব্যবহার করেছেন। আলাল ও হুতম, আলাল প্যারীচাঁদ মিত্রের আলালের ঘরে দুলাল এবং হুতম হচ্ছে কালীপ্রসন্ন সিংহের হুতম পেঁচার নকশা, এগুলোতেও কিন্তু তিনি বলতে চেয়েছেন অন্যান্য ভাষা ব্যবহার করা হয়েছে। এখন আমাদেরকে দেখতে হবে যে বাংলায় যে সমস্ত বিদেশি ভাষা ঢুকেছে তার মধ্যে কি কি ভাষার প্রভাব বেশি। আরবি, ফার্সি, ইংরেজি এই তিনটে ভাষার প্রভাব কিন্তু বেশি। সুতরাং আমরা এগুলিকে বাদ দিতে পারবো না। বর্তমানে যদিও সংস্কৃত চর্চা উঠেই গেছে প্রায়, তবুও কিন্তু আমাদের বাংলা ভাষায় কোনো সাহিত্য রচনা করতে গেলে সংস্কৃত ভাষার অবশ্যই প্রয়োজন পড়ে। এ প্রসঙ্গে লেখক কতগুলি উদাহরণ দিয়েছেন, যেমন ধরো বলছে যে রেল ইঞ্জিন কিভাবে চালাতে হয় এ নিয়ে কিন্তু কোনো বাংলা বই রচনা করা হয়নি। তাহলে সেখানে আমাদের ইংরেজি পড়তে হবে এবং টেকনিক্যাল যে সমস্ত পড়াশোনা সেখানেও কিন্তু আমরা দেখি ইংরেজি ভাষাতেই রচনা বেশি। তাহলে আমরা ইংরেজিকে কিভাবে সরিয়ে রাখতে পারবো? এছাড়া তিনি পুরনো বাংলার থেকেও কতগুলি উদাহরণ টেনেছেন, চণ্ডী থেকে হুতম পর্যন্ত। চণ্ডী মানে চণ্ডীমঙ্গল কাব্য। চণ্ডীমঙ্গল কাব্য মুকুন্দরাম চক্রবর্তীর লেখা। সুতরাং চণ্ডীমঙ্গল কাব্য থেকে হুতম পেঁচার নকশা পর্যন্ত যে বাংলা ভাষার একটা চিরাচরিত প্রথা চলে আসছে সেটাকে হঠাৎ করে কিন্তু বন্ধ করা সম্ভব নয়। লেখক এছাড়াও বলেছেন বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্য হচ্ছে পদাবলী কীর্তন। এই পদাবলী কীর্তনেও আমরা যে মনের ভাব প্রকাশ পেতে দেখি তা শুধু মৈথিলি ভাষা নয়, বাংলা ভাষাতেও তার প্রকাশ ঘটেছে।